নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 12 থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা বিষয় রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের পরিবেশবিদ্যার দ্বিতীয় অধ্যায় জীব বৈচিত্র্য নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এর আগে আমরা কিন্তু প্রথম অধ্যায়ের প্রত্যেকটা ইউনিট নিয়ে আলোচনা করেছি। যারা যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখো নাই, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারো, অবশ্যই উপকার পাবে। তো আজকে আমরা কিন্তু ইএনভিএস এর দ্বিতীয় অধ্যায় যে জীব বৈচিত্র্য রয়েছে তার যে ফার্স্ট ইউনিট রয়েছে 2.1 জীব বৈচিত্র্যের ধারণা সেটা নিয়ে আলোচনা করব। তোমরা কিছুটা সময় আমাদের সঙ্গে থাকো, আশা করি এই চ্যাপ্টারে কিন্তু তোমাদের কনসেপ্টগুলো মাথার মধ্যে চলে আসবে এবং তোমরা যে কোনো উত্তর কিন্তু সহজেই করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো দেখো, আজকে আমরা আলোচনা করব হচ্ছে 2.1 জীব বৈচিত্র্যের ধারণা নিয়ে। জীব বৈচিত্র্যের ইংরেজি শব্দটা কি আছে বলতো? বায়োডাইভার্সিটি। অর্থাৎ এখানে গ্রিক শব্দ বায়োস, গ্রিক শব্দ কি বায়োস, যার অর্থ কি জীবন বা প্রাণ। গ্রিক শব্দ বায়োসের অর্থ কি জীবন বা প্রাণ, এবং ডাইভার্সিটি যেটা ল্যাটিন শব্দ এটার অর্থ কিন্তু বৈচিত্র্য। অর্থাৎ বায়োস শব্দের অর্থ জীবন বা প্রাণ এবং ডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে বৈচিত্র্য। বায়োস গ্রিক শব্দ এবং ডাইভার্সিটি হচ্ছে ল্যাটিন শব্দ। এই জীবন এবং বৈচিত্র্য, এই যে দুটো শব্দ, এই দুটো শব্দের সমন্বয়ে কিন্তু তৈরি হচ্ছে আমাদের এই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তো এই জীব বৈচিত্র্যটা কি এটা আমাদের আগে কিন্তু জানতে লাগবে। কোন নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত, কোন নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত কি জিন, প্রজাতি এবং বাস্তুতন্ত্রের যে সামগ্রিক বৈচিত্র্য তাকে বলা হচ্ছে জীব বৈচিত্র্য। আর একবার, কোন নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত জিন, প্রজাতি এবং বাস্তুতন্ত্রের যে সামগ্রিক বৈচিত্র্য তাকে বলা হচ্ছে জীব বৈচিত্র্য। এবার প্রশ্ন হচ্ছে, এই যে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এই শব্দটির প্রবর্তক কে বা কবে প্রবর্তন হলো এটা নিয়ে আমাদের জানতে লাগবে। তো আমাদের চলে যেতে হবে 1980 খ্রিস্টাব্দে, যেখানে আমরা দেখতে পাবো থমাস লাভজয় প্রথম এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটি ব্যবহার করছেন। তাহলে প্রথম বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটি কে ব্যবহার করছেন? থমাস লাভজয়। কত খ্রিস্টাব্দে করছেন? 1980 খ্রিস্টাব্দে। এর ঠিক 5 বছর পরে অর্থাৎ 1985-তে ওয়াল্টার জি রোজেন, কি নাম বললাম? ওয়াল্টার জি রোজেন, সে কিন্তু ন্যাশনাল ফোরাম অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি একটা আলোচনা সভা হচ্ছে, সেখানটাতে কিন্তু এই বায়োডাইভার্সিটি বা এই জীব বৈচিত্র্য শব্দটি কিন্তু ব্যবহার করছেন। বুঝতে পেরেছ? এবং তিনি একটা সংজ্ঞা বলছেন কি, যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক অবস্থার ভিত্তিতে কিন্তু কোনো অঞ্চলে বিভিন্ন জীব সম্পদের যে উপস্থিতি সেটাকে কিন্তু তিনি জীব বৈচিত্র্য বলছেন। এটা ওয়াল্টার জি রোজেন বললেন। কত খ্রিস্টাব্দে বললেন? 1985 খ্রিস্টাব্দে। কোথায় বললেন? কোন আলোচনা সভাতে বললেন? ন্যাশনাল ফোরাম অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি আলোচনা সভায় কিন্তু বললেন। এর ঠিক 3 বছর পরে 1988 খ্রিস্টাব্দে কি দেখা যাচ্ছে? ই.ও. উইলসন প্রথম কিন্তু বইতে মানে গ্রন্থে কিন্তু এই জীব বৈচিত্র্য ধারণা প্রকাশ করছে। এই জন্য কিন্তু একে জীব বৈচিত্র্যের জনক বা ফাদার অফ বায়োডাইভার্সিটি বলা হয়। তাকে ফাদার অফ বায়োডাইভার্সিটি বলা হয় ই.ও. উইলসনকে। তিনি কি করেছিল? 1988 খ্রিস্টাব্দে তার গ্রন্থে বা বইয়ে কিন্তু বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য শব্দটি কিন্তু তিনি কিন্তু যে ধারণাটা সেটা কিন্তু প্রকাশ করেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে জীব বৈচিত্র্যের জনককে? ই.ও. উইলসন চলে আসলো। আর যদি বলে ভারতে, ভারতে যদি বলা হয় ভারতে জীব বৈচিত্র্যের জনককে, তাহলে কে হবে বলতো? মাধব গ্যাডগিল। ভারতে জীব বৈচিত্র্যের জনককে? মাধব গ্যাডগিল। তাহলে আমরা কি দেখলাম? 1980 খ্রিস্টাব্দ থেকে আগে দেখলাম থমাস লাভজয় যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটি ব্যবহার করছেন। তারপরে ঠিক 1985 খ্রিস্টাব্দে ওয়াল্টার জি রোজেন ন্যাশনাল ফোরাম অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি আলোচনা সভায় সে কিন্তু বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য শব্দটি ব্যবহার করছেন, আলোচনা সভাতে ব্যবহার করছেন। তার ঠিক 3 বছর পরে ই.ও. উইলসন তার গ্রন্থে কিন্তু বায়োডাইভার্সিটি শব্দটি প্রকাশ করছেন এবং একে কিন্তু জীব বৈচিত্র্যের জনক বলা হয়। কাকে? ই.ও. উইলসনকে। আর ভারতে জীব বৈচিত্র্যের জনককে? মাধব গ্যাডগিল। আশা করি এইটুকু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার জীব বৈচিত্র্যের প্রকারভেদ। জীব বৈচিত্র্যের কয়টি প্রকার রয়েছে? 3টি প্রকার রয়েছে। আমরা তো আগেই আলোচনা করে বুঝতে পেরেছি কোন 3টি প্রকার হতে পারে। একটা হতে পারে কিন্তু জিনগত, একটা প্রজাতিগত আর একটা বাস্তুতান্ত্রিক। অর্থাৎ জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো জিনগত বৈচিত্র্য কোনটা? জিনগত বৈচিত্র্য হচ্ছে একই প্রজাতির সদস্যদের মধ্যে জিনের পার্থক্যের কারণে যে বৈচিত্র্য। কি বললাম? একই প্রজাতির সদস্যদের মধ্যে জিনের পার্থক্যের
কারণে যে বৈচিত্র্য সেটা জিনগত বৈচিত্র্য। আর প্রজাতিগত বৈচিত্র্য কোনটা? নির্দিষ্ট এলাকায় বিভিন্ন প্রজাতির যে জীবের উপস্থিতি সেটা প্রজাতিগত বৈচিত্র্য। আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনটা? বন, মরুভূমি বা জলাভূমির মতো বিভিন্ন পরিবেশের বৈচিত্র্য। আর একবার জিনগত বৈচিত্র্য কোনটা? একই প্রজাতির সদস্যের মধ্যে জিনের পার্থক্যের কারণে যে বৈচিত্র্য সেটা জিনগত বৈচিত্র্য। আর প্রজাতিগত বৈচিত্র্য কোনটা? নির্দিষ্ট এলাকায় বিভিন্ন প্রজাতির জীবের উপস্থিতি। আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনটা? বন, মরুভূমি বা জলাভূমির মতো বিভিন্ন পরিবেশের বৈচিত্র্য। সংরক্ষণ পদ্ধতি, দুটো সংরক্ষণ পদ্ধতি রয়েছে, একটা ইন সিটু সংরক্ষণ পদ্ধতি আর একটা এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি। ইন সিটু সংরক্ষণ পদ্ধতি কোনটা? যখন কোনো জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয়, যখন কোনো জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয় তখন সেটা কিন্তু ইন সিটু সংরক্ষণ। উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। অর্থাৎ কি প্রাকৃতিক পরিবেশে যখন সংরক্ষণ করা হচ্ছে তখন কিন্তু ইন সিটু সংরক্ষণ। আর এক্স সিটু সংরক্ষণ কোনটা? একই রকম ভাবে যখন কোনো জীবকে প্রাকৃতিক পরিবেশের কি বাইরে, কি বলছে বাইরে, অর্থাৎ কৃত্রিম ভাবে সংরক্ষণ করা হয় তখন সেটা কিন্তু এক্স সিটু সংরক্ষণ। উদাহরণ কি হবে? বোটানিক্যাল গার্ডেন, বীজ ব্যাংক, চিড়িয়াখানা। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রাকৃতিক পরিবেশে যখন সংরক্ষণ করা হচ্ছে সেটা ইন সিটু, আর যখন প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম ভাবে সংরক্ষণ করা হচ্ছে তখন কিন্তু সেটা এক্স সিটু। উদাহরণগুলো মাথায় রাখবে। এবার কিছু ফুল ফর্ম আমরা দেখে নিব এবং তাদের কাজগুলো দেখে নিব। প্রথমেই আমরা পেয়ে যাব IUCN, খুবই গুরুত্বপূর্ণ। IUCN, IUCN এর ফুল ফর্ম কি? সেটা হচ্ছে আই ফর ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। আরেকবার IUCN এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটা কি করে? এটা কিন্তু বিপন্ন প্রাণীদের তালিকা তৈরি করে। কে বিপন্ন প্রাণীদের তালিকা তৈরি করে? IUCN। IUCN এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এরপরে WWF, খুব গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এর কিন্তু প্রতীক কি বলতো? পান্ডা। অর্থাৎ লোগো যদি বলা হয়, লোগোটা কি আছে? এটা কিন্তু পান্ডা, মাথায় রাখবে। হ্যাঁ, এরপরে কি? ইউনেস্কো। ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। কি বললাম? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এ কি করে? যারা ইউনেস্কো MABP, MABP ফুল ফর্ম কি? ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। অর্থাৎ মানুষ এবং জীবমণ্ডল কর্মসূচি। এটা কবে হয়েছিল? 1971-এ শুরু হয়েছিল MABP। তো যারা MABP এর কর্মসূচির মাধ্যমে কিন্তু বিশ্বজুড়ে জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ নেয়, অর্থাৎ বিশ্বজুড়ে জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ নেয়। এটা কিন্তু ইউনেস্কোর কাজ, বুঝতে পেরেছো? এবার কি? UNEP, UNEP এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। অর্থাৎ এরা জীববৈচিত্র্যের সংজ্ঞাকে দিচ্ছে কোনো অঞ্চলের সমগ্র জীব প্রজাতি এবং বাস্তু সংস্থান। এবং এরপরে ICBP এর ফুল ফর্ম কি দাঁড়াচ্ছে? ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর বার্ড প্রিজার্ভেশন। এখানে জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা এরা প্রকাশ করছে। এবং এখানে দুটো সাল তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, একটা 1982, একটা 1992। তাহলে এই কটা ফুল ফর্ম কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, বিশেষত IUCN, WWF এবং ইউনেস্কো খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার দেখো জীববৈচিত্র্যে মানুষের ইতিবাচক ভূমিকা কি কি হতে পারে। যেরকম জিনগত বৈচিত্র্য বৃদ্ধি, যেরকম উচ্চ ফলনশীল ধান, গম, মিলেট ও গবাদি পশু এর প্রজনন, গরু, মুরগি, ছাগল। অর্থাৎ জিনগত বৈচিত্র্য বৃদ্ধি বলতে কি? উচ্চ ফলনশীল যেটা আছে ধান, গম, মিলেট ও গবাদি পশুর প্রজনন, অর্থাৎ গরু, মুরগি, ছাগল, এগুলো কিন্তু প্রজননের বিষয়টা থাকছে। বনায়ন, বনায়ন অর্থাৎ অনুর্বর ও পতিত জমিতে বন সৃজন করা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা। ইকো ট্যুরিজম, খুবই গুরুত্বপূর্ণ। ইকো ট্যুরিজম অর্থাৎ কি? এটা সংরক্ষিত এলাকায় পর্যটনের মাধ্যমে সচেতনতা ও আর্থিক উন্নয়ন। সংরক্ষিত এলাকায় কি? পর্যটনের মাধ্যমে সচেতনতা ও আর্থিক উন্নয়ন। সংরক্ষণ কেন্দ্র বোটানিক্যাল গার্ডেন, এটা কৃত্রিম, এবং ন্যাশনাল পার্ক বা অভয়ারণ্য এটা প্রাকৃতিক, মাথায় রাখবে। হ্যাঁ, কোনটা কৃত্রিম এবং কোনটা প্রাকৃতিক। আইন প্রণয়ন 2002 সালে কিন্তু বায়োডাইভার্সিটি অ্যাক্ট বা জাতীয় জীববৈচিত্র্য আইন কিন্তু প্রণীত হচ্ছে। কবে হচ্ছে? 2002 সালে। কয়েকটা ডে কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, তারিখগুলো। এবং আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে? 22শে মে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে? 22শে মে। জীববৈচিত্র্য বর্ষ কবে? 2010। আর জাতীয় জীববৈচিত্র্য আইন এটা কিন্তু 2002, মাথায় রাখতে হবে। বসুন্ধরা সম্মেলন কবে হয়েছিল? 1992 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল? ব্রাজিলে। ব্রাজিলের কোন শহরে? রিও ডি জেনিরো শহরে, মাথায় রাখবে। এখানে কিন্তু আর্থ সামিটের কর্মসূচি ছিল
এজেন্ডা 21, হ্যাঁ 21টা কর্মসূচি ছিল এবং এটা কোন মাসে হয়েছিল? জুন মাসে, মাথায় রাখতে হবে। এরপরে বিশ্বের বৃহত্তম বীজ ব্যাংক, এটা হচ্ছে মিলেনিয়াম। বিশ্বের বৃহত্তম বীজ ব্যাংকের নাম কি? মিলেনিয়াম বীজ ব্যাংক। বিশ্বের বৃহত্তম বীজ ব্যাংকের নাম মিলেনিয়াম বীজ ব্যাংক। কোথায় অবস্থিত আছে এটা? লন্ডন। উদ্ভিদের বৃহত্তম গোষ্ঠী কি? গুপ্তবীজি। উদ্ভিদের বৃহত্তম গোষ্ঠী গুপ্তবীজি। প্রায় কতটা আছে বলো তো এখানে? এটা কিন্তু মোটামুটি তোমাদের আছে হচ্ছে 2,68,600। কত বললাম? 2,68,600 এই বৃহত্তম গোষ্ঠী গুপ্তবীজি। আর উদ্ভিদের ক্ষুদ্রতম গোষ্ঠী কোনটা? সেটা হচ্ছে নগ্নবীজি, এটা 1021টা। মাথায় রাখবে, হ্যাঁ। প্রাণীদের বৃহত্তম গোষ্ঠী পতঙ্গ। কি বললাম? পতঙ্গ, প্রায় 10 লক্ষ প্লাস পতঙ্গ, হ্যাঁ। এই তো অমেরুদণ্ডী প্রাণী এবং সমগ্র জীবজগতে কিন্তু সবচেয়ে বেশি, সমগ্র জীবজগতে সবচেয়ে বেশি কি আছে? পতঙ্গ, প্রায় কত? 10 লক্ষ প্লাস, হ্যাঁ। আর মেরুদণ্ড প্রাণী সবচেয়ে বেশি কি আছে বলো তো? মাছ। মাছের সংখ্যা কত আছে বলো তো? 31,153। এটুকু তোমাদের মাথার মধ্যে চলে এসেছে। এরপরে দেখো পরবর্তী পার্ট, এখান থেকে কিছু জিনিস তোমার দেখতে লাগবে। ভারত সম্পর্কে কয়েকটা জিনিস তোমাদের জেনে নিতে হবে। সমগ্র বিশ্বে বা জীববৈচিত্র্যে, মানে মোটামুটি জীববৈচিত্র্যের 7.8% কিন্তু ভারতে বাস করে। অর্থাৎ এবার এখানটায় কিন্তু ভারতের বিশ্ব জীববৈচিত্র্যের অংশ কত? ভারতের বিশ্ব জীববৈচিত্র্যের অংশ কিন্তু 7.8%। ভারতে জাতীয় উদ্যান কটা রয়েছে? 49টি। জাতীয় উদ্যান 49টি। অভয়ারণ্য কটা আছে? 492টি। সংরক্ষিত অঞ্চল 581টি। আর মোট স্থলভাগ 4.7%। অর্থাৎ ভারতে সংরক্ষিত এলাকার শতাংশ কত? 4.7% থেকে 5.8%, মানে স্থলভাগের মধ্যে প্রায় ধরা হয়। বুঝতে পেরেছো? তো এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবে। যেরকম লিলিপুটিয়ান ব্যাঙের দৈর্ঘ্য, লিলিপুটিয়ান ব্যাঙের দৈর্ঘ্য কত বলো তো? 10 মিমি। লিলিপুটিয়ান ব্যাঙের দৈর্ঘ্য 10 মিমি। জীববৈচিত্র্য সপ্তাহ কি? অক্টোবর মাসের প্রথম সপ্তাহ। বোঝা যাচ্ছে? এরপরে বন মহোৎসব ফেব্রুয়ারি 3 জুলাই মাস, মাথায় রাখবে এটা। 2024 সালের থিম কি ছিল? বি পার্ট অফ দ্য প্ল্যান। 2024 সালের থিম বি পার্ট অফ দ্য প্ল্যান। আর 2010 সালের স্লোগান বায়োডাইভার্সিটি ইজ লাইফ, বায়োডাইভার্সিটি ইজ আওয়ার লাইফ। আরেকবার 2010 সালের স্লোগান কি ছিল? বায়োডাইভার্সিটি ইজ লাইফ, বায়োডাইভার্সিটি ইজ আওয়ার লাইফ। এই পার্টগুলো তোমরা দেখলে কয়েকটা কনসেপ্ট তোমাদের অবশ্যই মাথায় নেওয়া উচিত ছোট প্রশ্ন হিসাবে। যেরকম মাউস লেমু, মাউস লেমু এটা কি? মাউস লেমুর কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণী, যেটা কিন্তু 2020 সালে আবিষ্কৃত হয়েছিল। কোথায়? মাদাগাস্কারের বৃষ্টি অরণ্যে। তারপরে ফিনটেলা হ্যান্ডারসনি, ফিনটেলা হ্যান্ডারসনি এটা কি বলতো? এটা কিন্তু মাকড়সা। এটা 2014 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল মেঘালয়ে। তারপরে কি আছে? সিনবিডিয়াম ল্যান্ডসিফোলিয়াম, সিনবিডিয়াম ল্যান্ডসিফোলিয়াম এটা হচ্ছে অর্কিড। এই অর্কিডের কালার কি বলতো? নীল রঙের। এটা কোথায় দেখা গিয়েছিল? মাদাগাস্কারে। মাদাগাস্কারে অর্থাৎ পাহাড়ি অঞ্চলে দেখা যায়, হ্যাঁ। অমেরুদণ্ডী প্রাণীর প্রজাতি কত আছে? 64,784। বোঝা যাচ্ছে? অমেরুদণ্ডী প্রাণীর প্রজাতি 64,784টি। আর মেরুদণ্ডী প্রাণীর প্রজাতি কত আছে? 3,10,129টি। মেরুদণ্ডী প্রাণী 3,10,129টি। বৃহত্তম জীবগোষ্ঠী কি? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা বৃহত্তম জীবগোষ্ঠী আর্থ্রোপোডা। অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে সর্বাধিক, কি বললাম? অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে সর্বাধিক কি আছে? আর্থ্রোপোডা। এটা বৃহত্তম জীবগোষ্ঠী। এই পদকের কথা বলেছিলাম। এরপরে উদ্ভিদের মোট প্রজাতি কত? উদ্ভিদের মোট প্রজাতি সেটা হচ্ছে তোমাদের আছে 13,59,365টি। উদ্ভিদের মোট প্রজাতি 13,59,365টি। সমগ্র বিশ্বে সংজ্ঞায়িত উদ্ভিদ, সমগ্র বিশ্বে সংজ্ঞায়িত উদ্ভিদ কত? প্রায় 1 মিলিয়ন। সর্বনিম্ন প্রজাতির উদ্ভিদ, সর্বনিম্ন প্রজাতির উদ্ভিদ কি? ব্রায়োফাইটা। সর্বনিম্ন প্রজাতির উদ্ভিদ বায়োফাইটা। মোট ন্যাশনাল পার্ক কটা আছে? 89টি। সংরক্ষিত জীবমণ্ডল বর্তমান বিশ্বে 300টি রয়েছে। আচ্ছা, আর্থার ডি চ্যাপম্যানের রিপোর্ট কি আছে? আর্থার ডি চ্যাপম্যানের রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ। অমেরুদণ্ডী প্রাণীর সংখ্যা ইনি বলেছেন 64,784টি। আচ্ছা, মোলাস্কা হলো পরজীবী নয়। মোলাস্কা কি? মোলাস্কা কিন্তু পরজীবী নয়, বরং এটা কিন্তু অমেরুদণ্ডী প্রাণী। মোলাস্কা কি? অমেরুদণ্ডী প্রাণী, মাথায় রাখবে, হ্যাঁ। শ্যাওলা বা শৈবাল জাতীয় উদ্ভিদের সংখ্যা কত আছে? 31,153। লাইকেন প্রজাতির সংখ্যা কত রয়েছে? 2,175টি। আচ্ছা, প্রবাল বা কোরাল প্রজাতির সংখ্যা কত রয়েছে? 12,272টি। মাছের প্রজাতির সংখ্যা কত রয়েছে? 17,000টি। হ্যাঁ, এরকম অনেক রকমের কিন্তু মাছ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, কোথায় জীববৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায়? কোথায়? সেটা হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে।
উষ্ণ আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে কিন্তু জীববৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায়। একটা জিনিস মাথায় রাখতে হবে, বিবর্তনের ধারায় জীববৈচিত্র্য কিন্তু প্রতিনিয়ত কিন্তু পরিবর্তিত ও অভিযোজিত হয়। অর্থাৎ বিবর্তনের ফলে কি হচ্ছে, জীববৈচিত্র্য প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং অভিযোজিত হচ্ছে। আচ্ছা, লিনাক্স বা অনুরূপ বীজ ব্যাংকগুলি জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান কেন্দ্র। তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান কেন্দ্র কোনটা? লিনাক্স বা সেরকমই অনুরূপ যে বীজ ব্যাংকগুলো রয়েছে সেটা। আচ্ছা, ফার্ন জাতীয় উদ্ভিদ প্রজাতির সংখ্যা মসের তুলনায় ভিন্ন হয়। কোন জাতীয়? ফার্ন জাতীয় উদ্ভিদ প্রজাতির সংখ্যাগুলো কিন্তু মসের তুলনায় ভিন্ন হয়। এরপরে কি? অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম কি? এটা হলো উদ্ভিদ গোষ্ঠী। মাশরুম কি? মাশরুম পরজীবী। মাথায় রাখতে হবে, ব্রায়োফাইটা উদ্ভিদ প্রজাতির সংখ্যা সবচেয়ে কম। কোনটা? ব্রায়োফাইটা। আগেই বললাম কিন্তু আমরা, হ্যাঁ, যে সর্বনিম্ন প্রজাতির উদ্ভিদ কোনটা? ব্রায়োফাইটা। মাথায় রাখবে। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবে, সালাজারের পিট ভাইপার। সালাজারের পিট ভাইপার কিন্তু সাপ। এটা 2020 সালে ভারতে অরুণাচল প্রদেশে আবিষ্কৃত হয়। সালাজারের পিট ভাইপার এটা কিন্তু সাপটা 2020 সালে ভারতে অরুণাচল প্রদেশে আবিষ্কৃত হয়। আচ্ছা, রেমন্ড ড্যাশম্যান। রেমন্ড ড্যাশম্যান কিন্তু কি বলেছিল? নির্দিষ্ট এলাকায় জীবের সামগ্রিক যোগফলকে জীববৈচিত্র্য বলেছেন। কি বলেছে? নির্দিষ্ট এলাকায় জীবের যে সামগ্রিক যোগফলকে কিন্তু জীববৈচিত্র্য বলেছেন। তো যোগফল দেখে রাখবে রেমন্ড ড্যাশম্যান। তো এটা হচ্ছে তোমাদের জীববৈচিত্র্যের কনসেপ্ট। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট, জীববৈচিত্র্য চ্যাপ্টারের ফার্স্ট ইউনিট 2.1 জীববৈচিত্র্যের ধারণা। তোমরা ভিডিওটাকে বারবার করে দেখো, আশা করি কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। এখানে কিন্তু অনেক প্রজাতির সংখ্যা, উভচর, সরীসৃপ এবং কিন্তু মুখস্থ রাখতে হবে। এই পার্টগুলো তোমাদের দেখতে লাগবে। এটাই কিন্তু একটা মূল পার্ট। এগুলো ভাবতে লাগবে এবং এগুলো দেখতে লাগবে, বুঝতে লাগবে। টেক্সট বুকটা অর্থাৎ পাঠ্যবুকটা একটু ভালো করে দেখতে লাগবে। পাশাপাশি এই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু এই ইউনিট থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা তৈরি করতে পারবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে দিও। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো এবং যারা আমাদের কাছে পিডিএফ নোটস নিতে চাও বা অনলাইনে অফলাইনে টিউশন করতে চাও তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো ততক্ষণ অবধি সকলকে টাটা, বাই বাই, খুব ভালো থাকো এবং ভিডিওগুলোকে দেখো।